এখানে মঞ্চে উপবিষ্ট আজকের এই দমন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেনাশীষ জনাব মোহাম্মদ আওলাদ হোসেন রাঙ্গা, সহকারী কোষাধ্যক্ষ দমন বাংলাদেশ, এবং আজকের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির যে সভাপতি আহ্বায়ক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন রাঙ্গা, এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, দমন বাংলাদেশের সদস্যবৃন্দ, এবং আজকের আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুতালিব মিয়া, আলামিন, নুরুল ইসলাম ভাই, বেদাউদ্দিন মুকুল, আমাদের সাহেব উনি সহকারী শিক্ষক কোমরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত এবং শ্রদ্ধাভাজন বাংলাদেশ দমন বাংলাদেশের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা দমন বাংলাদেশে 1 বছর আমরা পার করছি, এবং আজকে আমরা দমন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতেছি, এবং আপনারা এখানে সম্মিলিত হয়েছি, এবং আমরা একটা সফলভাবে র্যালি করছি। তো এটাই আমরা যে 1 বছরের পথ পরিক্রমা, এটা কিন্তু সহজ ছিল না, এটা অনেক কঠিন ছিল। যাই হোক, আমি ওইভাবে যাচ্ছি না। এখন আমরা এখানে যে সমবেত হয়েছি, এর জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং চমৎকারভাবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা যে দমন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য যে আমরা র্যালি করছি, এর জন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে হয়তো আমাদের অনেক বেশি আজকে দমন সদস্য, বাংলাদেশের সদস্য উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আজকে আমাদের কোমরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের জেলা পর্যায়ে যে ফুটবল খেলা, সেই ফুটবল খেলার ফাইনাল খেলা আজকে কোমরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাথে সদরের একটা স্কুলের খেলা, সেই খেলায় আমরা অনেকেই গেছি, প্রায় 20-25 জন আমরা ওখানে সংযুক্ত হয়েছি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য হয়তো আমাদের সদস্যের সংখ্যা এখানে উপস্থিতি কম, এবং ভবিষ্যৎ প্রজন্মগুলোতে আমরা থাকবো, কিন্তু আমাদের কোনো রকম হতাশা নাই, কোনো আমাদের ক্ষোভ রাগ নাই, এগুলো নাই, আমাদের হতাশা নাই। আমরা সর্বদা আমরা সঞ্জীবিত, আমরা উৎসাহিত, অনুপ্রাণিত যে আজকে আমাদের একটা স্কুল এই খেলা করতে গেছে। যাই হোক, আমি আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো, সেটা দমন বাংলাদেশের, সেটা হলো আজকে আমি দমন বাংলাদেশের পটভূমি, তারপরে হলো আপনার যেটা সূত্রপাত, সদস্য সংগ্রহ, সদস্যদের বৈশিষ্ট্য, স্লোগান, প্রতিশ্রুতি, উদ্দেশ্য, এবং বিগত 1 বছরের কার্যক্রম এবং ভবিষ্যতের আমাদের কর্মপরিকল্পনা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি। আমি আপনাদের একটু ধৈর্য কামনা করছি। এখন হলো পটভূমি, যেটা যদি বলতে চাই, আমরা সমাজে কি দেখি? সমাজে দেখি যে আমরা সবাই, অধিকাংশ মানুষ, মানে প্রায় 100% মানুষই আমরা বলতে পারি, আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে কি বলি? মিথ্যা কথা বলি, মানুষের সাথে কি খারাপ ব্যবহার করি। মিথ্যা কথাটা কেমন? যে ধরেন আমি আমার বাসায় আছি, আমি বাবা, এখন একজন মানুষ আমাদের প্রয়োজনে, আমার প্রয়োজনে আসছে, আসি করছে যে আমার বাচ্চাকে বলতেছে তোমার বাবা কি আছে বাসায়? বাবা টুক করে বলে দিচ্ছে যে না, যা বল যে তোর বাবা ঘুমায়, বাসায় নেই। এই যে এভাবে আমরা মিথ্যা শিখাই, তাহলে আমাদের সমাজের প্রতিটা মানুষ এভাবে মিথ্যা শেখে, এবং আমরা সবাই প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলি। তারপরে মানুষের সাথে কি করি? অসাধারণ আচরণ করি, আচরণটা ভালো করি না। তারপরে আমরা সুদ খাই, মহাজনী সুদ, ঘুষ দেই, চাকরির জন্য ঘুষ দেই, অন্য কারণে, বিভিন্ন কারণে ঘুষ দেই, মানুষকে ঘুষ তজ করি। যদি আমাদের একটা ধরেন রায়, একটা অন্যায় করছি, এই অন্যায় থেকে বাঁচার জন্য ঘুষ আমরা দিই। তারপরে আমরা অবৈধ ইনকাম, মানে খাদ্যে ভেজাল, ব্যবসায় ভেজাল, যে কোনো ভাবেই আমরা কি করতে থাকি? অবৈধ ইনকাম করতে থাকি। হ্যাঁ,
ঘুষ দিয়ে যখন চাকরি নিচ্ছি, এটা অবৈধ ইনকাম হয়ে যাচ্ছে। তারপরে যে কোনো ভাবেই আমরা, যেমন একটা জমির আইল যদি ঠেলি, সেটাও কিন্তু আমরা অবৈধ ইনকাম। এখন এভাবে আমরা সাধারণত অবৈধ ইনকাম করতেই থাকি। তাহলে মিথ্যা যখন আমাদের রক্তের সাথে মিশে গেছে, সুদ ঘুষ আমাদের রক্তের সাথে মিশে গেছে, অবৈধ ইনকাম দুর্নীতি আমাদের সাথে রক্তের সাথে মিশে গেছে, আমাদের দেশের প্রতিটি মানুষ প্রায়, সেটা যদি আমি বলি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য, তারপর আপনার সমস্ত এই যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত। আজকে প্রধান বিচারপতি, সেও দুর্নীতির সাথে সম্পৃক্ত। তারপর অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত। আমি যদি এখানে দেখি যে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার সবাই, এবং প্রতিটি মানুষ, রাজনীতিবিদ, তারপরে হলো উকিল, ব্যারিস্টার, রাজনীতিবিদ, যারা সবাই আমরা দুর্নীতির সাথে সম্পৃক্ত। ওরা আমরা বাদ দিলাম। আমরা যদি বলি যে কৃষক, আমরা সাধারণ মানুষ, যাদের আমাদের ক্ষমতা নাই, দুর্নীতি করার সুযোগ নাই, তারাও কিন্তু মনে মনে আমরা একটা ইচ্ছা পোষণ করি, যদি আমাদের সুযোগ আসে মানুষকে আমি ঠগাবো, মানুষকে আমি ঠগায় আমরা কি করব, আমি একটু উপকৃত হব, টাকা পয়সা ইনকাম করব, এটা মনে মনে ইচ্ছা পোষণ করি। এই যে আমাদের রক্তের সাথে দুর্নীতি করাটা আমাদের জন্য মিশে গেছে। সব সময় আমরা চিন্তা ভাবনা করি কিভাবে আমরা মানুষকে ঠগাবো। আমার ভাই বোন যারা আছে, হক, পুরা হক যোগ্য, তাকে আমরা হক দিন। আমার বাবা মারা গেল, মা মারা গেল, আমি কি করে সম্পূর্ণ সম্পত্তিটা ভোগ করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করি, মানে এগুলো করি যে ঠগাইতে পারি কিভাবে। এই কাজগুলো আমরা সব সময় করি। এখন যদি আমাদের প্রেসিডেন্ট হলো দুর্নীতিগ্রস্ত, প্রধানমন্ত্রী, সকল প্রকার মন্ত্রী, সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, রাজনীতিবিদ, ব্যবসায়ী, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের সাধারণ মানুষ সবাই আমরা দুর্নীতিগ্রস্ত। এবং যাদের আমাদের দুর্নীতি করার সুযোগ নাই, তারাও মনে মনে হক ইচ্ছা পোষণ করে, যদি কখনো সুযোগ আসে আমি দুর্নীতি করব। তাহলে একটা সমাজের একদম উপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত। এর কারণটা কি? আমরা মনে করি, যেমন বাংলাদেশের যে চিন্তা ভাবনা, এটা হলো আমাদের পর্যবেক্ষণ, সেটা হলো যে আমাদের সমাজ, আমাদের বাবা মা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, যারা আমাদের লেখাপড়া করায়, আমাদের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কথা, তারাই দুর্নীতির সাথে সম্পৃক্ত। যার জন্য বংশ পরস্পরায় আমাদের হলো সবাই, আমরা বাংলাদেশে সবাই দুর্নীতিগ্রস্ত হচ্ছি। এবং এই দুর্নীতিগ্রস্ত হওয়ার ফলে আমরা অবৈধ ইনকাম করা শিখতেছি, মিথ্যা বলা শিখতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করা শিখতেছি, আমাদের মধ্যে হিংসা, লোভ, বিদ্বেষ ঢুকে গেছে। সেই জন্য আমাদের যে সমাজের প্রতিটি স্তরে, একদম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন পিয়ন, ফকির পর্যন্ত আমরা দুর্নীতি করার চিন্তা ভাবনা করতেছি। তাহলে এখান থেকে উত্তরণের একটাই মাত্র উপায় আমরা মনে করি, সেটা হলো নিজেকে বদলাতে হবে। যদি আমরা নিজেকে বদলাতে না পারি, তাহলে দেশ বদলেবে না, আমরা সবাই দুর্নীতিগ্রস্তই থাকবো। একজন সবার আগে আমাদের বলার দরকার, সবার আগে আমাদের নিজের পরিবর্তন করা দরকার। এই নিজের মধ্যে আমরা যারা এই দমন বাংলাদেশের সদস্য হব, তাদের কিন্তু আমাদের পরিবর্তন করার খুবই প্রয়োজন আছে। আমরা যদি পরিবর্তন না হই, তাহলে আমরা মানুষকে বলার অধিকার রাখি না। তারপরে দ্বিতীয়ত, আমরা যেটা হলো শিক্ষক মন্ডলী, এই শিক্ষক মন্ডলীর কাছে প্রতিটা বাচ্চাই আসে না? আমার শিক্ষক মন্ডলীরা যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, অবৈধ ইনকাম করে, ঘুষ দিয়ে চাকরি নেয় এবং দেয়, এবং অনৈতিকতার প্রদর্শন করে, দেখায়, শিখায়, হ্যাঁ, এবং ছেলেদেরকে উদ্বুদ্ধ করে, কারণ হলো তাহলে আমরা কিন্তু আর কখনোই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারবো না। একটা আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারবো না। সেই জন্য সবার আগে দরকার আমরা দমন বাংলাদেশের পরিবর্তন, আমাদের সদস্যদের পরিবর্তন, তারপরে শিক্ষকদের পরিবর্তন না করা পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা প্রায় অসম্ভব ব্যাপার। সুতরাং আমাদের টার্গেট, প্রথমে আমরা নিজেদের পরিবর্তন করব, তাহলে দেশ পরিবর্তিত হবে, তারপরে হলো শিক্ষক। এই জন্য আমরা শিক্ষককে টার্গেট করছি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে, যে শিক্ষকের আমাদের দুর্নীতি আগে কন্ট্রোল করতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে মারতে পারবো, ধরতে পারবো না, বুঝাতে হবে।
আবার যেহেতু ভবিষ্যতের সুনাগরিক গুলো আমাদের এখান থেকে বের হয়ে আসবে, কারা? ছাত্ররা। এই যে আজকে ছাত্র, আমরা মরে যাবো না, আমরা মরে যাবো, কিন্তু ছাত্ররা তারা কিন্তু ভবিষ্যতের নাগরিক হবে। সেইগুলোকে সুনাগরিক এবং দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে গেলে আমাদের ওই ছাত্রগুলোকে দুর্নীতি মুক্ত করতে হবে। ওরা যেন অবৈধ ইনকামের চিন্তাও না করে, মিথ্যা বলার চিন্তা না করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করার চিন্তা না করে, যেন আমার বাংলাদেশকে সুন্দর স্বচ্ছ সুন্দরভাবে সাজানোর চিন্তা ভাবনা করে। সেইটাই জন্য এটা আমাদের কাজে আমরা প্রতিটা স্কুল, বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে আমরা যাব এবং আমাদের বক্তব্যগুলো তুলে ধরবো। এটা হলো আমাদের একটা উদ্দেশ্য, যে এইভাবেই আমরা কি করবো, দুর্নীতিমুক্ত সমাজ আমরা গঠন করব। তাহলে আমাদের প্রথমেই নিজেকে বদলাতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তারপরে হলো শিক্ষক মন্ডলী, আমাদের বাবা মা পরিবার, তাদেরকে পরিবর্তন করতে হবে। আর হলো ছাত্ররা যাতে দুর্নীতির সংস্পর্শে না আসতে পারে, অবৈধ ইনকামের চিন্তা ভাবনা না করে, মিথ্যা কথা না বলে, সেজন্য আমাদের এই ছাত্রদেরকে সুনাগরিক হিসাবে, দুর্নীতিমুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা দুর্নীতিমুক্ত সমাজ পাবো। আমাদের প্রথম উদ্দেশ্য দুর্নীতিমুক্ত সমাজ গঠন। তাহলে আমরা এইভাবে কিন্তু এটা গঠন করতে চাই। তারপরে 2 নম্বর আমাদের হলো শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার মান উন্নয়ন আমাদের করতে হবে। 3 নম্বর উদ্দেশ্য হলো আমাদের প্রতিটি দমন বাংলাদেশের প্রতিটি সদস্যকে আমরা স্বাবলম্বী করব। হ্যাঁ, আমাদের যে অর্থ, আমাদের টাকা পয়সার দরকার আছে, সুতরাং আমরা এটা স্বাবলম্বী করার চিন্তা ভাবনা করবো। তাহলে আমি পরে আসতেছি এই বক্তব্যগুলোতে। তাহলে আমাদের 3টা উদ্দেশ্য, আর আমাদের ভীষণ সবচেয়ে বড়টা লক্ষ্য হলো, সেটা হলো যে আমরা বাংলাদেশকে একটা সুন্দর, স্বচ্ছ, সভ্য এবং মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এটা আমাদের ভীষণ। এটা আমাদের বিনির্মাণ করা স্বচ্ছ, সুন্দর, সভ্য, মানবিক এবং দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটা বাংলাদেশ বিনির্মাণ করা হলো আমাদের একটা ভীষণ। এটা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এটা আমরা করব। এখন আমাদের যেটা জিনিসটা হলো যে, এখন আমরা বিগত সময়ে আমরা কি করছি, 1 বছরে আমরা বলছি, আমরা এটা 13ই অক্টোবর 2024 সালে আমাদের এটা প্রতিষ্ঠা হয়, দমন বাংলাদেশ। প্রতিষ্ঠা হওয়ার পরেই আমরা কিন্তু 17ই অক্টোবর 2024 সালে কোমরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আমরা একটা অনুষ্ঠান করছি। সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং আপনার শিক্ষার মান উন্নয়নে করণীয় কি, এটা একটা আলোচনা সভা করছি। সেখানে 30-32 জন উপস্থিত ছিল। এভাবে আমরা সদস্য সংগ্রহ করছি। এভাবে কিসমত জালাল এবং কোমরগঞ্জ হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে আরো 2টা, এভাবে আমরা 4টা কিন্তু এই যে সদস্য সংগ্রহ এবং এইটা নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার মান উন্নয়নে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, ছাত্র, শিক্ষক এবং অন্যান্য যারা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে আমরা সদস্য সংগ্রহ করছি। এবং আমার কাছে ফর্ম আছে 110টার, আরো আছে বেশি, হয়তো 115-20 জন মানুষ আমরা এবার ইতিমধ্যেই সদস্য, এই দমন বাংলাদেশের স্বেচ্ছায় সদস্য হয়েছে। এখন সদস্য হয়ে গেছি আমরা। তাহলে এটা আমাদের বিরাট সাফল্য এবং আমার মনে হয় 120 জন হাত মতো হয়ে গেছে এ পর্যন্ত। এটা আরো হওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছে। এটা আমাদের বিরাট সাফল্য। তা আমরা ইতিমধ্যে, যেহেতু এটা কি একটা স্বেচ্ছাসেবী, এটা হলো দমন বাংলাদেশের একটা স্বেচ্ছাসেবী সম্পূর্ণ সুদমুক্ত সংগঠন। এখানে কোনো সুদের আলাপ আলোচনা একদম নাই। ইসলামে সুদ নাই, আমাদের দমন বাংলাদেশেও কোনো রকম সুদ নাই। আমরা ব্যাংক থেকে সুদ নেব না, সুদ দেব না, যে দমন বাংলাদেশ। কিন্তু আমরা যারা দমন বাংলাদেশের সদস্য, তারা মহাজনী সুদ সাথে আমরা সম্পৃক্ত হব না। কিন্তু আমরা যেহেতু সরকার অনুমোদিত ব্যাংকের থেকে আমরা লোন টোন নেওয়ার, এটা আমরা দমন বাংলাদেশ বন্ধ করবো না। কিন্তু মহাজনী সুদ, এই যে 1 লাখ টাকা নেব মাসে 20,000, 25,000 বা 10,000 টাকা, এটা যে নেবে দমন বাংলাদেশ সাথে সাথে সে এখান থেকে তাকে পদত্যাগ করতে হবে, অথবা আমরা তাকে বরখাস্ত করে দেবো, আমরা রাখবো না। এখন হলো এটা হলো আমরা হলো যে বলতেছি যে একটা সম্পূর্ণ সুদমুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন। তাহলে আমরা 120 জন সদস্য এবং আমরা এখানে 4টা, আমরা শুধুমাত্র দুর্নীতি মুক্ত সমাজ গঠন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা আলোচনা সভা করছি। তারপর আমরা
বুজরুক মহদীপুর, তারপরে আপনার সালাইপুর উচ্চ বিদ্যালয় এবং কুমোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের যারা শিক্ষার মান উন্নয়নের জন্য এবং তারা যেন শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে, উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, এর জন্য আমরা এই স্কুলগুলোতে দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে পারে এবং তারা অবৈধ ইনকাম থেকে বের হয়ে আসতে পারে এবং আপনার লেখাপড়ার প্রতি মনোযোগী হয়, আগ্রহ হয়, এই কথাগুলো বলার জন্য আমরা এই স্কুলগুলোতে গেছি এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু অভিভাবকের উপস্থিতি খুব কম ছিল। ছাত্র এবং শিক্ষকের মাঝে আমরা কথাগুলো বলছি এবং দুর্নীতি থেকে যাতে তারা বের হয়ে আসে, মিথ্যা কথা বাদ দেয়, শিক্ষকের সাথে সদ আচরণ করে এবং বাবা মার সাথে ভালো আচরণ করে, দেশের প্রতি যত্ন নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং তাদের লেখাপড়াগুলো আগ্রহ সৃষ্টি করার জন্য আমরা তাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছি। বিশেষ করে ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে লেখাপড়ার প্রতি উৎসাহ আমরা তৈরি করছি। এটা আমাদের একটা সাফল্য। এখানে আমরা কয়েকশো, প্রায় 300-400 ছাত্র ছিল, শিক্ষার্থী ছিল এবং বেশ কিছু প্রতিটা স্কুলে 10-12 জন করে শিক্ষক এখানে উপস্থিত ছিলেন। তারপরে আমরা এখানে একটা হলো যে 2025 সালের যে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা ছিল তারা হলো দুটা মাদ্রাসা, কুমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা এবং জাতীয়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং কুমরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রায় 120 থেকে 30 জন শিক্ষার্থীকে নিয়ে আমরা বলছিলাম। তাদের যে কয়েক মাস সময় ছিল, ওই সময়টা তারা সঠিকভাবে ব্যবহার করে এবং তারা সুন্দরভাবে লেখাপড়া করে এবং তাদের পরীক্ষাগুলো ভালো হয়, এজন্য আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা অনুষ্ঠান করছিলাম। সেটা অত্যন্ত সাফল্যমণ্ডিত অনুষ্ঠান ছিল, সফল অনুষ্ঠান ছিল এবং লাস্টে আমরা কিছুদিন আগে একটা ক্রেস্ট প্রদান করছি। এই যে 6 নম্বর কাফরিকার ইউনিয়ন থেকে যে সকল ছেলে মেয়ে শিক্ষার্থী 2025 সালে দাখিল এবং এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাইছে, তাদেরকে আমরা কি সম্মানিত করছি, আমরা সম্বর্ধনা জানাইছি, উৎসাহিত করছি, ক্রেডিট দিছি, যাতে তারা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে, আরো লেখাপড়ার দিকে মনোযোগী হতে পারে এবং লেখাপড়ার প্রতি তাদের দরদ আসে এবং দেশের প্রতি একটা তাদের দায়িত্ববোধ কি, দেশ ভবিষ্যতে তারা কোথায় কোথায় ভর্তি হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি এবং তাদের লেখাপড়ার দিকে তাকে মনোযোগী করে তোলার জন্য আমরা এইটা একটা ক্রেস্ট দিচ্ছি। এই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটা আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই হলো, এগুলো করছি আমরা, এটা আমাদের সফলতা। তারপরে আমরা করছি কি, এখন আমরা কিন্তু একটা সম্পূর্ণ সুদমুক্ত অ্যাকাউন্ট খুলছি। আমরা এখানে অ্যাকাউন্ট খুলছি, একটা আমরা কোষাধ্যক্ষ, যেটা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাটা করার জন্য একটা আমরা কমিটি, যেটা জাহাঙ্গীর হলো প্রধান কোষাধ্যক্ষ, এই আওলাদ, তারপরে আর ওই যে মোতালিব, তারপরে তারিখ, এগুলো নিয়ে কিছুজন নিয়ে আমরা একটা সহকারী কোষাধ্যক্ষ নিয়ে একটা আমরা 8-10 জনের একটা টিম গঠন করছি। সেখানে আরো আমরা ইনক্লুড করবো করে একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা জন্য একটা স্ট্রং কমিটি, সম্পূর্ণ স্বচ্ছ সুন্দর একটা কমিটি আমরা গঠন করছি। আমরা সঞ্চয় নেওয়ার জন্য, অনুদান নেওয়ার জন্য আমরা রিসিভ করছি। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা পরিচালিত করব, তার জন্য আমরা এই জিনিসগুলো করছি। এখন এইটা আমাদের সফলতা, এইটাই আমাদের এতদূর পর্যন্ত আমরা আগায় আসছি 120 জন এবং আমরা ইতিমধ্যেই সঞ্চয় নেওয়া শুরু করছি। গত আগস্ট মাসে খুলছি, এই যে সেপ্টেম্বর অক্টোবর আমি 8,000 টাকা দিচ্ছি, রাঙ্গা দিচ্ছে, তারপরে জাহাঙ্গীর দিচ্ছে, কিছু সঞ্চয় দিচ্ছে। তা আমরা সঞ্চয়ের কাজ কিন্তু শুরু করছি। আমরা অনুদানও পাচ্ছি, এই কাজগুলো কিন্তু সমস্ত অনুদানের টাকাই হচ্ছে। আমি দিচ্ছি, জাহাঙ্গীর দিচ্ছে, আওলাদ দিচ্ছে, আলামিন দিচ্ছে, সবাই আমরা দিচ্ছি। এগুলো আমরা অনুদান দিয়ে আমরা আজকে মুসলিম মাস্টার যে আমাদের আছেন, মুসলিম মাস্টার, সৌদি মুসলিম মাস্টার, উনি আমার বাংলাদেশ দমন বাংলাদেশ সদস্য, উনি 500 টাকা দেব। এভাবেই আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা পরিচালিত করব। এখন এইভাবে আমাদের চলছে, এটা একটা সফলতা আমাদের, খুব একটা ভালো। কিন্তু আমাদের ব্যর্থতা আছে, যেটা আমরা কিন্তু মনে করছিলাম যে এইবার আমি 6 নম্বর কাফরিকাল ইউনিয়নের সমস্ত স্কুল এবং অন্তত 4টা ওয়ার্ডে আমরা সদস্য সংগ্রহ করব, কিন্তু আমরা সেটা পারি নাই। আমরা এখানেই সীমিত আছি। আমরা কুমরগঞ্জ স্কুল আর সালাইপুর, এখানে কয়েকটা স্কুল, কিন্তু আমরা সমস্ত ইউনিয়নগুলোতে যেতে পারিনি, পুকুরা ইউনিয়নে যেতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমাদের যে
সদস্য হওয়ার কথা ছিল সেই সদস্য আমরা করতে পারিনি, এবং সাথে সাথে আমরা আমাদের যে সদস্য 120 জন হতে বা 115 জন, এদের আমাদের প্রতি এখন আস্থা সৃষ্টি করতে পারিনি, আমাদের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারিনি। দমন বাংলাদেশ কি সঠিকভাবে আমরা বুঝাতে পারিনি, যার জন্য দমন বাংলাদেশ কি করতে চায় এটা আমরা বুঝাতে পারিনি, আমাদের প্রতি তাদের আস্থা সৃষ্টি হয়নি। এটার জন্য আমরা উপস্থিতি কম পেয়েছি। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা কয়েকজন বেশ কিছু আমরা সদস্য পেয়েছি যারা খুবই অ্যাক্টিভ এবং খুবই আগ্রহী, এবং দমন বাংলাদেশে তারা আত্মস্থ করে ফেলছে, এবং তারা নিজের সংগঠন মনে করছে, এবং তাদেরকে স্বাবলম্বী হওয়ার, দুর্নীতিমুক্ত হওয়ার একটা তারা শপথ নিয়ে নিয়েছে। আজকে যে শপথ সেটা তাদের মধ্যে কিন্তু আত্মস্থ করে ফেলে, তাদের সাথে মিশে গেছে। সুতরাং এটাও আমাদের সাফল্য। আজকে আমরা 10-12 জন পেয়েছি, অন্তত আমি নিশ্চিত বলতে পারি 10-12 জন আমরা সদস্য পাইছি যারা একদম সর্বান্তঃকরণে তারা হলো কি দমন বাংলাদেশকে ধারণ করতেছে, এবং তারা এটাকে অনুসরণ করার চেষ্টা করবে আমি মনে করি। কারণ হলো তাদের আগ্রহ আছে, তারা কি অবৈধ ইনকাম ছেড়ে দেবে, সুদ ঘুষ ছেড়ে দেবে, অনৈতিকতা ছেড়ে দেবে, দুর্নীতি ছেড়ে দেবে, তারা মিথ্যা বলা ছেড়ে দেবে, তারা মানুষের সাথে অসৎ আচরণ করা ছেড়ে দেবে, খারাপ ব্যবহার ছেড়ে দেবে, বাপ মায়ের হক, ভাই বোনের এগুলো হক আদায় করবে, এগুলো তারা করবে। কারণ হলো এইভাবেই তারা বুঝে ফেলছে যে যদি আমি অবৈধ ইনকাম করি বা দুর্নীতি করি, মিথ্যা কথা বলি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমার ইহকাল এবং পরকালেই বরবাদ হয়ে যাবে। এইটুকু তাদের মধ্যে ঢুকে গেছে। সুতরাং আমরা 10-12 জন কিন্তু একদম আন্তরিক লোক পেয়ে গেছে। আমি নাম বলতেছি না, নাম বললে বলতে পারি। তার মধ্যে আমি 2 জনকে বলতে পারি যে সবচেয়ে ভালো কাজটা তারা করছে। যেমন আওলাদ হোসেন রাঙ্গা, তারা মহাজনী যে সুদ থেকে এটা ছেড়ে দিতে বাইর হয়ে আসছে। ওরা মহাজনী সুদ আগে নিয়ে পঙ্গু আমার জীবন শেষ হয়ে যাওয়ার উপক্রম ছিল, কিন্তু সেখান থেকে বাইরে হয়ে আসে। আমরা এইরকম চাই যারা এইরকম সুদ নিচ্ছে বা মহাজনী, তারা ছেড়ে দমন বাংলাদেশে আসুক, আসার পরে ওটা ছেড়ে দিত। যেমন আরেকটা মাহবুল ইসলাম, ওই একটা সুদের কারবারই করতো, একটা সংগঠন ছিল সেখানে সুদ দেওয়া নেই করতো, ও ওখান থেকে বাইরে হয়ে আসছে। তাই এটা আমাদের বড় সাফল্য নয়? আর একটা বড় সাফল্য আমাদের, আমরা শিক্ষার মান উন্নয়ন করবো, এই জন্য আমরা একজন ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য একজন মানুষকে আমরা কিন্তু একটা যে ল্যাঙ্গুয়েজ বিডি রংপুর, এখানে আমরা ভর্তি করেছি, যেটা মাহবুবুল ইসলাম। এখানে দমন বাংলাদেশ তাকে আর্থিকভাবে আমরা তার খরচটা আমরা ব্যয় করতেছি, এবং সে ইংরেজিতে এত সুন্দরভাবে শিখছে, ফনেটিক মানে উচ্চারণটা এত চমৎকার ভাবে শিখছে সে, এবং গ্রামার, তারপরে স্পোকেন অনেক ডেভেলপ করছে সে। এখন এইটা সে কি করবে তাকে আমরা তৈরি করতেছি, এবং আগামী ডিসেম্বর মাস থেকে ইনশাল্লাহ সে আমাদের এই এলাকায় ক্লাস নেবে, ফ্রিতে ক্লাস নেবে। যারা যারা আপনারা ইংরেজি শিখতে চান, অবশ্যই দরকার, আমি পরে বলবো যে ইংরেজি শিখা অবশ্যই দরকার আছে, আপনারা শিখতে পারবেন। তাহলে আমাদের এটা একটা বিরাট সাফল্য, একজন মানুষকে আমরা ইংরেজিতে দক্ষ করে তুলতেছি, এবং ভবিষ্যতে সে এই এলাকার মানুষকে ইংরেজি দক্ষ করে তুলবে। এবং আমি কথা দিচ্ছি, বা দমন বাংলাদেশ কথা দিচ্ছে, যে ভবিষ্যতে আরো অনেক মানুষকে আমরা এই ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য, যারা আগ্রহী হবে, আগ্রহ থাকতে হবে, তাদেরকে আমরা বিডি ল্যাঙ্গুয়েজ বা অন্য কোথায় ভর্তি করাই দেব। আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দেব, তার আগ্রহ থাকবে, সে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে এবং অন্যদের শিখাবে। তাহলে এটাও আমাদের একটা সফলতা। আমরা এখন করছি, সঞ্চয় আমাদের শুরু হয়েছে, আমরা অনুদান পাচ্ছি, আমরা অনুষ্ঠান করছি, যে বুড়ি করে আপনারা মানুষ আসছেন, এটাই কিন্তু আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। 1 বছরে এগুলোই আমাদের বিরাট সাফল্য। ব্যর্থতাও বললাম, কি ব্যর্থতা আছে, আমরা ঠিক মতো সঞ্চয় এখনো পাচ্ছি না, আমাদের প্রতি আপনাদের আস্থা সৃষ্টি করতে পারিনি। তারপরে আমরা এখনো আসতে পারিনি বের হয়ে, যে আমাদের এই যে মিথ্যা বলা, অবৈধ ইনকাম, তারপরে সুদ ঘুষ, এগুলো দেওয়ার মানসিকতা, এবং মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষের সাথে রাগ ক্ষোভ, বিদ্বেষ, হিংসা, এগুলো থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। তা দমন বাংলাদেশের নিজের সদস্য যারা আছে, আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করা আমাদের শপথ নিতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে বের হয়ে যাব। তবে কিছু মানুষ যে পরিবর্তন হচ্ছে না তা নয়, হচ্ছে। এই যেমন আমি উদাহরণ দিছি, এবং কিছু মানুষ আমাদের সাথে মানে বাংলাদেশের সাথে আছে, মানে আমাদের ডাকে আসতেছে, মানে তারা পরিবর্তন হওয়ার ইচ্ছা পোষণ করতেছে। এটা কিন্তু আমাদের বিরাট সফলতা। ব্যর্থতা যেমন আছে, সফলতা আছে। এখন আমরা ভবিষ্যৎ কার্যক্রম
যেগুলো আমরা করতে পারিনি সেগুলো আমরা ভবিষ্যতে কার্যক্রম করবো। এটা আপনারা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমরা বুঝতে পারবেন যে যেমন বাংলাদেশের সাথে আপনারা থাকবেন কি থাকবেন না। এখন হলো 1 নম্বর উদ্দেশ্য আমাদের কি, দুর্নীতিমুক্ত সমাজ গঠন। এই সমাজ গঠনে গেলে আমরা ভবিষ্যতে কি কার্যক্রম করব। একটা হলো যে সবচেয়ে বড় জিনিস হলো নিজেকে বদলাতে হবে। নিজেকে বদলাম মানে আমাকে নিজেকেই বদলাতে হবে। যখনই আমি দমন বাংলাদেশের সদস্য হব তখনই আমাকে বুঝতে হবে যে আমি আর কোনো অন্যায় করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, মানুষের প্রতি হিংসা, তারপরে রাগ ক্ষোভ বিদ্বেষ গুলো রাখবো না, হিংসা আমি করব না। আপনার হলো যে সূরা ফালাকে আল্লাহ খালি কিন্তু একটা আয়াতে দিছে যে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে সমস্ত মানুষ যারা হিংসা করে তাদের হিংসা থেকে আমাকে হেফাজত করো, রক্ষা করো। সুতরাং মানুষ কিন্তু হিংসা করে, এই আমাদের দমন বাংলাদেশের সদস্যরা হিংসা করবে না, মানুষের প্রতি রাগ ক্ষোভ সহজে করবে না, বিদ্বেষ পোষণ করবে না, মানুষকে ঠকাবে না। হ্যাঁ, মানুষের হক মানে ওয়ারিসের হক, আত্মীয় স্বজন, বাবা মা, এগুলো সবার হক আদায় করবে, রাষ্ট্রীয় হক আদায় করবে, অবৈধ ইনকাম সুদ ঘুষ থেকে বের হয়ে আসবে। এটা তো তাহলে তো দুর্নীতিমুক্ত নাগরিক হবে, তাই না, সমাজ হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা করতে গেলে কি করতে হবে, এই দমন বাংলাদেশ যেটা করার কথা ছিল, আমাদের নিজে নিজে পরিবর্তন হওয়ার একটা ইচ্ছা থাকতে হবে, সাথে সাথে আমরা মাঝে মাঝেই আমাদের বসতে হবে, মাঝে মাঝে আলোচনা করতে হবে, যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এটা আমরা করতে পারিনি, ভবিষ্যতে আমরা এটা করার চেষ্টা করবো এবং নিয়মিত থাকবো, যে আমরা মানুষগুলোর খোঁজ করে নেবো, তাদের কিভাবে দিনকাল চলতেছে এটাও দেখবো, সে কোন রকম অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা, মানুষের ঘুষ দেওয়ার জন্য রেডি হয়ে আছে কিনা। বাচ্চা একটা চাকরি, সে চাকরি করবে, সে চাকরি হচ্ছে না, এখন ঘুষ নিয়ে রেডি হয়েছে, বাবা এখানে ওখানে যাচ্ছে, এগুলো করতেছে কিনা, সুদ মানে মহাজনে সুদ নিচ্ছে কিনা, এগুলো আমরা যাতে না নেয়, এগুলোর জন্য আমরা কালচার সৃষ্টি করবো, অনুশীলন করার জন্য আমরা আলোচনা করব। আর যদি আমরা সবার সাথে কথাবার্তা বলবো, তাদের মানসিকতা ডেভেলপমেন্ট করবো, যেটা আমরা পারিনি এটা আমরা করব। এবং আমরা নিয়মিত বৈঠক করবো ইনশাআল্লাহ, এই জিনিসগুলো করবো। এবং সবচেয়ে হলো দমন বাংলাদেশের সদস্য হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে এটা আমরা ঢুকাতে পারিনি যে আমাদের নিজেকে নিজে চেঞ্জ করতে হবে, এটা এখন আমরা ঢুকাতে পারিনি। সুতরাং এটাও আমরা ঢুকানোর চেষ্টা করব। এটা গেল দুর্নীতিমুক্ত সমাজ গঠন। দ্বিতীয় হলো শিক্ষার মান উন্নয়ন। এখন শিক্ষার মান উন্নয়নে আমরা কি করব, আমি তো বলছি যে আমরা এই ইউনিয়নটায় পারিনি। আমরা আগামী 1 বছরে আমি মিঠাপুকুরের সমস্ত উচ্চ বিদ্যালয় মাদ্রাসায় আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু অন্তত 10-12টা স্কুল মাদ্রাসায় যাব এবং সমস্ত কলেজগুলোতেই যাব। আমরা মিঠাপুকুর উপজেলার সমস্ত কলেজ যেগুলো আছে, কলেজগুলোতে আমরা একটা করে 1 ঘন্টা করে হলেও আমরা একটা অনুষ্ঠান করব, হ্যাঁ, আলোচনা করব। আর সমস্ত স্কুলগুলোতে যেতে পারবো না, অন্তত 10-12টা স্কুলে আমরা টাচ করব। এটা আমাদের কথা। আমরা কি বলবো সেখানে, যে আমরা এই সমুদ্র বিজ্ঞানের কথা বলবো, কাউকে তাদেরকে আমরা সমুদ্র সম্বন্ধে মানে আমাদের পৃথিবীর দেখে যায় যে 3 ভাগের হলো 4 ভাগের 3 ভাগের হলো জল, 1 ভাগ হলো স্থল। আমরা স্থল নিয়ে সামান্যই জানি, কিন্তু সমুদ্র নিয়ে আমরা কিছুই জানি না। অথচ আমাদের বিশাল সমুদ্র আছে, সম্পদের পালা সেখানে। আমাদের বাংলাদেশে অনেক একটা এলাকা আছে সমুদ্র, কিন্তু সমুদ্র বিজ্ঞানের নলেজ নাই। আমরা এই স্কুলগুলোতে যে বা কলেজগুলোতে যে আমরা বলছি সমুদ্র বিজ্ঞান সম্বন্ধে একটা সেমিনার, প্রতিটা স্কুলে আমরা একটা করে মানুষকে যে বলবো যে তুমি সমুদ্র বিজ্ঞান সম্বন্ধে একটু লেখাপড়া করো, উৎসাহ সৃষ্টি করো, যারা বাচ্চারা ভবিষ্যতে সমুদ্র বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে। মহাকাশে নিয়ে কোনো অন্ত নাই, বিশাল একটা। হ্যাঁ, আজকে যদি পৃথিবী গুণ করি, সে পৃথিবীর চেয়ে শুধু লক্ষ লক্ষ গুণ বড়, 15-20 মাইল দূরে, কিন্তু লক্ষ লক্ষ গুণ বড়। তারপরে হলো এমন আছে যে মানে 10,000 কোটি 20,000 কোটি পৃথিবী একটা গ্রহের মধ্যে ঢুকে যাবে, এইরকম গ্রহ আছে, নক্ষত্র আছে, হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আছে, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। এগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। এবং অনেক নক্ষত্র আছে, যেমন যে ওই যে আমরা মরে গেলে বেহেশত পাইলে একটা মানুষকে 10টা পৃথিবীর সমান বেহেশত দেবে না, এইরকম মানে 10টা কেন, মানুষ আল্লাহ যদি মনে করে হাজারটা পৃথিবীর সমান একটা মানুষকে বেহেশত দিতে পারবে, এইরকম স্পেস আছে।
তো হাজার হাজারে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন 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 বিলিয়ন বিলিয়ন কোটি দূরে 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 এবং বিলিয়ন বিলিয়ন এই নক্ষত্র আছে, গ্রহ যে কত আছে এটা এখন আমরা ঠাউরে পাওয়া মুশকিল। কারণ নক্ষত্র নক্ষত্র আইডেন্টিফাই শনাক্ত করা অত্যন্ত সহজ, কিন্তু গ্রহ এটা আরো সহজ না। সুতরাং আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, তাদের মধ্যে মহাকাশ সম্বন্ধে ঢুকে দেবো, চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে তাদের মধ্যে আগ্রহ ঢুকে দেবো। এটা কিন্তু সিলেবাস নাই, আমরা সেমিনার করবো, তাহলে আমরা এগুলো করবো। তারপর আইসিটি ওই যে তথ্য প্রযুক্তি সম্বন্ধে আমরা লেকচার দেবো, 1 ঘন্টার বা 15-20 মিনিটে একটা লেকচার দেবো, তাদের মধ্যে জ্ঞান ঢুকে দেবো। আর হলো এটা তো চিকিৎসা বিজ্ঞান যতগুলো আছে সায়েন্স নিয়ে আমরা কথাবার্তা বলবো, যাতে তারা আগ্রহী ওঠে। ভবিষ্যতে আইনস্টাইন বাংলাদেশ থেকে তৈরি হয়, বাংলাদেশ থেকে একজনও আইনস্টাইন নাই, একজনও ভালো বিজ্ঞানী নাই, নিউটন নাই, আছে স্টিফেন হকিংস নাই। কেন নাই? এগুলো প্রথম থেকে তাদের মধ্যে এই যে একটা কিউরিসিটি, উৎসাহ, কৌতূহল, এগুলো আমরা সৃষ্টি করতে পারিনি। সুতরাং আমরা এই জিনিসগুলো করবো। আর সবচেয়ে যেটা গুরুত্ব দেবো সেটা হলো তাদের সিলেবাসটুকু, মাস্টারকে, ছাত্রকে এবং অভিভাবকদের নিয়ে আমরা বসে তাদেরকে আমরা বলবো যে, মাস্টারদের বলবো যে আপনারা নিবিড় ভাবে, নিয়মিত ভাবে এবং গভীর ভাবে যে সিলেবাসটুকু আছে সমস্ত সাবজেক্টের সেগুলো পড়ান, যাতে তারা এগুলো বলতে পারে। আজকে ইংরেজি এমন একটা সাবজেক্ট, আমরা 1 থেকে একদম 12 ক্লাস পর্যন্ত পড়ি, কিন্তু কেউ আমরা ইংরেজি বলতে পারি না। আমরা বলবো ছাত্রদের যে তোমরা প্রতিদিন 10টা করে ওয়ার্ড শেখো, তোমরা ইংরেজিতে কথা বললে তোমাদের কোনো লজ্জা করা লাগবে না, তোমরা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করো। কারণ এগুলো না করলে তোমরা, বাংলাদেশে তো চাকরি নাই, ভবিষ্যতে সমস্ত বিশ্বের সাথে কম্পিটিশন করতে হবে। এই বিশ্বে কিন্তু সমস্ত বিশ্বে চাকরির অভাব নাই, সৌদি আরবে নাই, মার্কিন যুক্তরাষ্ট্রে নাই, লন্ডনে নাই, অস্ট্রেলিয়ায় নাই, চাকরির অভাব নাই। কিন্তু আমাদের দরকার হলো ইংরেজি শিখা। সেই ইংরেজি শিখার জন্য তাদেরকে উৎসাহিত করবো এবং আমরা মাস্টারও তৈরি করতেছি, সুতরাং কোনো অসুবিধা নাই। এই জিনিসগুলো আমরা ওখানে বলবো। এবং আমরা অভিভাবক সমাবেশ করবো, অভিভাবকের সাথে মিটিং করে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা অভিভাবকের একটা কমিটি করে দেওয়ার চেষ্টা করবো। আর সবচেয়ে ছাত্রদের, শিক্ষার্থীদের আমরা উৎসাহিত করতে পারলে ওরাই কিন্তু শিক্ষকদেরকে চাপ দেবে যে তোমরা লেখাপড়া করো। এবং শিক্ষকদের মধ্যেও আমরা উৎসাহিত করবো যে আপনারা শিক্ষক, আপনারা যদি আপনাদের ক্লাসটুকু, দায়িত্বটুকু পালন না করেন, লেখাপড়াটুকু যদি না করান, তাহলে কিন্তু আপনার ইনকামটা অবৈধ। সুতরাং এই অবৈধ ইনকাম নিয়ে আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনাদের বেঁচে যেতে পারবেন না। এইগুলো আমরা বলাবো এবং ওদেরকে সচেতন করবো। এবং তার যেহেতু শিক্ষকরা আমাদের সমাজেরই তো অঙ্গরা, আমরা যেহেতু দুর্নীতিগ্রস্ত, আমরা অবৈধ ইনকামের সাথে, মিথ্যার সাথে সম্পৃক্ত, আমরা সবসময় মানুষের সাথে রাগ, খারাপ ব্যবহার করি, সেজন্য ওই বাচ্চাগুলোকে যে আমরা ওদের দেখে দেখে, মাস্টারের দেখে দেখে শেখে। সুতরাং মাস্টারকে যদি পরিবর্তন করি, তাহলে আমরা ছাত্ররা কিন্তু আর কখনো ভবিষ্যতে দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না, অবৈধ ইনকামের, মিথ্যার সাথে সম্পৃক্ত হবে না। তারা সুনাগরিক হিসেবে একটা বাংলাদেশকে একটা হলো সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। সেই জন্য আমরা তাদের সাথে, সবার সাথে আমরা বসবো। এই নিয়মিত ভাবে প্রতিটা স্কুলে এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করবো। এবং প্রতিটি স্কুলে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজে আমরা একটা কমিটি গঠন করার চেষ্টা করবো। এগুলো আমাদের ভবিষ্যৎ। কিন্তু আপাতত আমাদের আগামী বছর আমি বললাম যে আমাদের উপজেলা, মিঠাপুর উপজেলার সমস্ত কলেজগুলোতে আমরা যাব। আর হলো আমরা কোথায় যাব? 10-12টা স্কুল, মাদ্রাসায় আমরা যাব, এটুকু আমাদের টার্গেট। আর হলো 6 নম্বর ইউনিয়ন, কাফ্রিকাল ইউনিয়নে, পুরা ইউনিয়নটায় আমরা এরকম সেমিনার করব। সেমিনার করে আমরা সদস্য সংখ্যা বাড়াবো। এটুকু আমাদের এটা প্রমাণ। তাহলে এটা গেল শিক্ষার মান উন্নয়নের সময় আমরা কি কি করবো, এটাওটুকু একটু আপনাদের ধারণা হলো। তৃতীয়ত আমাদের হলো আমাদের দমন বাংলাদেশের সদস্যদের আমরা স্বাবলম্বী করার চেষ্টা করব। আমরা হলো বলতেছি দমন বাংলাদেশের যে সদস্যের বৈশিষ্ট্যটি, তারা কি করবে? হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ এগুলো করবে না, মিথ্যা কথা বলবে না, আমার ওয়ারিশকে ঠকাবে না, সত্য কথা, সদা সর্বত্র সত্য কথা বলবে, রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইন নীতি এগুলো অনুশীলন করবে। আমরা
মানুষের সাথে কখনোই আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সুদ গ্রহণ করব না, আমরা ঘুষ দেব না। এখন আমরা যদি সুদের উপর টাকা না নেই তাহলে আমাদের চলবে কেমন করে? আমরা বলছি যে আমরা দেওয়ার জন্য এখানে দমন বাংলাদেশে আসছি, নেওয়ার জন্য আসি নাই। আমরা ভোগের জন্য আসি নাই, ত্যাগের জন্য আসি নাই। আমি যখন মানুষকে দিতে চাবো তখন আমার কি টাকা না থাকলে আমি দিতে পারবো? আমার টাকাই নাই, আমি দিতে পারবো খালি ইচ্ছে করলে হবে না। কিন্তু আমার তো নাই, তা আমাকে নেওয়াই তো উচিত। কিন্তু নেওয়াটা তো এটা জ্ঞানের কাজ না, জ্ঞানী ব্যক্তির কাজ না, এটা হলো বুদ্ধিমান লোকের কাজ না। আমার দেওয়াটাই হলো সবচেয়ে ভালো। এখন আমি যদি দিতে চাই তাহলে আমাদের টাকা লাগবে না? টাকা লাগবে কি না? থাকবে। কেমন করে আপনি টাকা করবেন? তাহলে আপনাকে মানুষকে ভিক্ষা নেবেন? আজকে আমরা ভিক্ষা নেব না, তাহলে আমাদের ইনকাম করার ব্যবস্থা করতে হবে। ইনকাম করতে গেলে আমার কি লাগবে? টাকা লাগবে, সঞ্চয় করা লাগবে। আমরা তো দৈনন্দিন টাকাটা প্রতি মাসের টাকা তো মাসেই আনে না। যে ইনকাম করি আমি মাসে হলো 5,000 টাকা, আমার খরচ হওয়ার সম্ভাবনা হলো 7,000 টাকা। তা আমার টাকাটা জন্মে কেমন করি? সেই জন্যই আমরা করছি কি, আমরা সুদ মুক্ত একটা অ্যাকাউন্ট খুলছি এবং দমন বাংলাদেশকে আমরা উৎসাহিত করতেছি, আপনারা টাকা জমা দেন। আপনারা প্রতি মাসে যদি আপনি 5,000 টাকা, ওই 5,000 টাকা 7,000 লাগে, ওখান থেকে আপনি 200 টাকা নেন। 200 টাকা নিয়ে আপনি আমাদের কাছে দেন, রিসিট নেন স্বচ্ছতার সাথে, এবং আপনার লিস্ট থাকবে, রেজিস্টার বই থাকবে, আপনার কাছে রিসিট থাকবে, এবং আপনার টাকা আপনি বুঝতে পারবেন যে এমন সিস্টেম আছে, আপনার বুঝতে পারবেন যে আমার এত টাকা জমা হলো। এবং এই সঞ্চয়ের টাকা আপনাদের, এবং আপনাদের এই টাকা কখনো নষ্ট হবে না। এবং যখন আপনার 10,000 টাকা হবে তখন আপনি ওই টাকাটা উঠে দিতে পারবেন, কমপক্ষে 10,000 না হলে আপনি এই টাকা দিয়ে কি করবেন? 50 টাকা বা 500 টাকা নিয়ে আপনি উঠে ফেললেন, এটা দিয়ে আপনার কিছু খাইতে যাবে। সুতরাং আপনার একটা সঞ্চয় থাকতে হবে, যে টাকা দিয়ে আপনি পরবর্তীতে বিনিয়োগ করবেন, ব্যবসা করবেন। এখন এটা আপনি নিজে নিয়েও ব্যবসা করতে পারেন, এই 10,000 টাকা নিয়ে গরু ছাগল বা যে কোনো একটা ব্যবসা করতে পারেন, অথবা দমন বাংলাদেশকে আপনি বিনিয়োগ করতে পারেন। দমন বাংলাদেশ এটা ব্যবসা করবে, দমন বাংলাদেশ একটা ব্র্যান্ড হয়ে যাবে, আমাদের ব্র্যান্ডিং থাকবে, আমাদের সমস্ত বাংলাদেশে আমাদের দ্রব্য চলবে। আমরা প্রথমেই টার্গেট করছি যে আমাদের সঞ্চয়, আমি 5,000 করে দিচ্ছি, আলামিন যদি 2,000 করে দেয়, শামীম, ওই যে মোতালিব, রাঙ্গা, তারপরে যে সাহেব যদি আমরা 2-3,000 করে, আমার টার্গেট হলো এখানে বেশি না, যদি আমরা 40,000 করে প্রতি মাসে সঞ্চয় পাই তাহলে এক বছরে আমাদের প্রায় 4 লাখ 5 লাখ টাকা হবে। তাহলে এই 5 লাখ 4 লাখ টাকা দিয়ে আমরা কি করব? এই টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করবো। যদি কেউ অনুমতি দেয় ব্যবসা শুরু করবো আমরা, মানে আমার টাকা দিয়ে আমি দিলাম অনুমতি, লিখিত অনুমতি দিতে হবে যে দমন বাংলাদেশ ব্যবসা করতে পারবে, এই টাকা আমি দিলাম, তাহলে ব্যবসার সে লাভ পাবে। কি লাভটা? 3 ভাগ হবে। 3 ভাগে 1 ভাগ হলো দমন বাংলাদেশ পাবে, আর 2 ভাগ হবে সেটা হলো আমাদের যারা টাকা দিয়েছে টাকার অনুপাতে ভাগ পাবে। আর তাহলে লাভ লস এখানে তখন থাকবে। আর যদি সঞ্চয় করলে, আমি সঞ্চয় করবো, এই টাকা আমি ব্যবসায় খালাবো না, তখন আমরা দেখা যাবে যে ওই টাকা তার 1 পয়সাও কম বেশি হবে না। যদি 10 টাকা সঞ্চয় দেয় তাহলে মানে 10,000 টাকা হলো, ওই 10,000 টাকায় সে ব্যাক পাবে। যদি অ্যাপ্লিকেশন দেয় যে আমি আমার টাকা উঠাতে চাই, তাহলে সে একটা, কিন্তু মাঝে একটা তার সঞ্চয় হলো, প্রতি মাসে 100, 200, 300, 500 করে তুলে তার একটা সঞ্চয় হলো, একটা বিরাট উপকার হলো। এখন আবার দেখা যাবে যে আমার একটা সঞ্চয় অনেক হয়েছে, 50-60 লাখ টাকা হয়েছে, তখন বা 10 লাখ টাকা হয়েছে, তখন আমরা যে ব্যবসা করার সাথে সাথে আমরা কিন্তু খরচে হাসনা দেবো। আমি যে সুদ বন্ধ করে দিলাম, আমি যে সুদ নেওয়া বন্ধ করে দিলাম, তা আমার এক সদস্য গরিব থাকতে পারে না, তার চিকিৎসা, বিশেষ করে চিকিৎসা, মেয়ের বিয়ে, তারপরে হলো আপনার লেখাপড়ার খরচ, এই 3টা খাতে আমরা তাদেরকে খরচে হাসনা দেবো। আমরা বড় মানুষ, আপনি আছেন, আমি বড় লোক, আমার টাকা অনেক, অঢেল টাকা, কিন্তু আমি আমার পাশে একজন গরিব মানুষ ধার চাচ্ছে, ধার পাচ্ছে না, ধার কেউ দিচ্ছে না, আবার ধার নিলেও ধারটা ফেরত আসতেছে না, এই বিভিন্ন ধরনের সমস্যা। তখন কি হয়? সুদের উপর সে টাকা নেয়, সুদের উপর টাকা নিয়ে 10,000 টাকা নেয়, প্রতি মাসে 1,000 বা 2,000 করে দেওয়া শুরু করে। ওই 2,000-এ তার সুদ করতে পারে না, 10,000 সারা জীবনই থেকে যায়, আর ওই এটা শোধ হয় না। কিন্তু আমরা করবো কি? ওই রকম আমাদের জন্য যে অভাবী মানুষ আমরা চিহ্নিত করবো, প্রকৃতপক্ষে যারা অভাবী তাদেরকে আমরা ওইখানে
কর্জে হাসনা হিসাবে দেবো। আমি তো ধনী মানুষ, কিন্তু টাকা আমি দিচ্ছি না। আবার অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের অভাব, তারা সুদের উপর নিচ্ছে। কিন্তু আমরা ওইখানে একটা ব্যবস্থা করব, যদি ওই মানুষগুলো প্রকৃতপক্ষে যারা প্রয়োজন, যাদের নিড, যাদের, তাদেরকে আমরা কর্জে হাসনা দেবো, দিয়ে বলবো যে বাবা তোমাকে এই 1 লাখ টাকা দিলাম, তোমার কিন্তু আর কোন রকম সুদ দিতে হবে না, কিন্তু তোমাকে এই 10 মাসে 10,000 করে তুমি যখন, যেমন তুমি অন্য খান থেকে টাকা নিয়ে সুদ দাও প্রতি মাসে, ওখানে কিন্তু রেগুলার দেয়, না দিলে কিন্তু ধরি ফেলে বুঝে করবে, তুমি টাকা নিয়ে জমি নেবে, এ নেবে, সে নেবে, মান অপমান করবে, তখন সে কিন্তু দিতে বাধ্য। কিন্তু আমার কাছে যদি, আমি ব্যক্তি একজন মানুষ, আমার কাছে যদি একজন টাকা নেয়, যে বুলবুল নেয়, ওই এখন পিছলি করবে, হ্যাঁ, আমাকে ফোন করলেও আর ফোন করবে না। কিন্তু দমন বাংলাদেশ যখন একজন সদস্য আমরা দেবো, সেই সদস্য আমরা একটা গ্রুপের মাধ্যমে দেবো, তখন কিন্তু আর সে পিছলি করবে না। আর যেহেতু সুদ দেওয়া লাগতেছে না, সে কিন্তু এখানে, আর দমন বাংলাদেশে আমাদের শপথই নেওয়া যে এখানে দমন বাংলাদেশের যে সংযুক্ত হবে, সে কি হবে, সদস্য হবে, তাকে শপথ নিয়ে আসতে হবে। আজকে যেমন শপথ নিলাম না, শপথ নিয়েই আসতে হবে যে আমি দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না, আমি দেওয়ার জন্য আসবো, নেওয়ার জন্য আসবো না, আমি ভোগের জন্য আসবো না, ত্যাগের জন্য আসবো, আমি মিথ্যা বলবো না, আমি অবৈধ ইনকাম করবো না, ঘুষ সুদের সাথে সম্পৃক্ত হব না, এটা শপথ নিয়েই আসবে। মানুষের সাথে খারাপ আচরণ করবো না, দেশকে আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মানুষের এই যে ওয়াল সবগুলো আমরা ঝকঝকে টকটকে রাখবো, পুরা বাংলাদেশটা একটা সভ্য মানুষের দেশে পড়বো, কথা দিলে কথা বলবো, আমার হিসাবে একদম 100% স্বচ্ছতা থাকবে। আমি যদি একটা মানুষকে ধার দেই, ধার দেওয়ার পর, হ্যাঁ, এখন সে ধার দিলাম 1 লাখ টাকা, এখন কোনো এটা ডকুমেন্ট থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে সে বলবে যে আমি 10,000 করে কিস্তি দেবো, তখন সে পিছলি করবে যে আমার দিতে পারছি না, এটা পাচ্ছি না, এগুলো সে করবে না। সম্পূর্ণ স্বচ্ছ থাকবে, হিসাব নিকাশ। আপনি ব্যবসা করবেন, আমি দেখতেছি না আপনার ব্যবসা, এখানে দমন বাংলাদেশের সাথে ব্যবসা যারা করবে, কিন্তু দমন বাংলাদেশের বিপক্ষে, মানে নিজে তো ব্যবসা করতে পারে, সেই ব্যবসার মধ্যে স্বচ্ছতা থাকবে, মানুষকে ঠকাবে না, উপরে ভালো পটল দিয়ে নিচে খারাপ পটল দেবে না, উপরে ভালো ধান দিয়ে নিচে পাতান ধান মাঝখানে দিয়ে ঢুকাবে না, এগুলো করবে না। এই দমন বাংলাদেশ এই জিনিসগুলো করবে না। সুতরাং আমাদের এইগুলো জিনিস করতে হবে। এখন দমন বাংলাদেশ করতেছে ব্র্যান্ডিং, আমি বলতেছি। এখন এই টাকা নিয়ে আমরা কি করবো? আমরা প্রথমেই কিন্তু বলছি যে, আমি অনেক আগেই বলছি যে আমরা ধানের ব্যবসা করতে পারি। আমাদের সেন্টেড, মানে সুগন্ধি চাল আছে, আমরা কাঁচাই চাল কিনলাম, আমি 1,000-2,000 মন কিনলাম, নিয়ে আমি চাউল করলাম, একদম একেবারে ভেজাল নাই। এখন আপনি যে চাউল কিনেন 28 কিনেন, ওটা 28 কিনা, পাজাম কিনেন পাজাম কিনা, এই যে যেমন মিনিকেট নামে কোনো ধানই নেই বাংলাদেশে, সেই মিনিকেট আপনি চাল খাচ্ছেন, এটা কিভাবে হলো? হ্যাঁ, তারপরে হলো সুগন্ধি চাল কিনতে গেলে কালিজিরা, ওখানে কি ওটা কালিজিরে না পাজন, ওটা বুঝতে পারতেছেন না। কিন্তু দমন বাংলাদেশ এমন একটা ব্র্যান্ডিং করবে যে আমাদের প্যাকেটের মধ্যে কালিজিরা বললে কালিজিরাই থাকবে, কাঠারি থাকলে কাঠারি থাকবে, 28 বললে 28 থাকবে, পাজাম থাকলে পাজাম থাকবে, যেটা আমরা বলবো 29 থাকলে 29ই থাকবে, 29 থাকলে 29 থাকবে। আমাদের এমন একটা মানুষের প্রতি আস্থা সৃষ্টি করবো, তারা ওইটা অর্ডার দিয়ে কিনবে। যদি তারা পায় এইভাবে অর্ডার দিয়ে, আমরা ব্র্যান্ডিং একটা সৃষ্টি করে ফেলবো। আমরা দুধের ব্র্যান্ডিং করবো, গরুর দুধের মধ্যে গরুর দুধই থাকবে, ওখানে আর খাসির দুধ থাকবে না, বা ছাগলের দুধ থাকবে না, খাসির তো আবার দুধ হয় না, তারপরে তো এগুলো থাকবে না। তারপরে হলো এই আমরা মধু যদি করি, মধু করবো, আমরা কি ছাগল যে পালন করবো, খাসি, আমরা প্রথমে খাসিও পালন করবো, আমরা এই টাকা দিয়ে খাসি দেবো। খাসি দিয়ে আমার দমন সদস্যকে আমি 2টা খাসি কিনে দেবো, 10,000, 10,000, 20,000, ওকে বলবো তুমি পোষো, 6 মাস পরে বিক্রি করো 15,000, 2,500 তুমি করবা, 2,500 দমন বাংলাদেশকে দিবা। দমন বাংলাদেশ এটা টাকার অনুসারে কাজ করবে। কিন্তু যেহেতু আমরা একটা পড়ছে, তেমন দেখা যাচ্ছে যে অনেকে মানে আমি যদি ব্যক্তিগত ভাবে দেই, তাহলে ও খাসি নিয়েই পালাইছে, কিন্তু দমন বাংলাদেশের সাথে পারবে না, কারণ একটা গ্রুপ সদস্য আছি তো আমরা। হ্যাঁ, আমরা ডকুমেন্ট করে দেবো, একটা হিসাব করে দেবো, এটা একটা আমরা ব্যবস্থা করবো। আমরা সবকিছু ব্র্যান্ডিং করবো। আমরা যদি টয়লেট পেপার, এটাও আমরা এককালে চালাবো। আমরা কি হাসপাতাল করবো। আমরা বাংলাদেশে এমন কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যেটা আমরা সরবরাহ করবো না, ব্র্যান্ডিং করে দেবো। আমরা বিদেশ থেকে জিনিস নিয়ে আসে, ব্র্যান্ডিং করে আমরা মানুষের কাছে দিয়ে দেবো। দমন বাংলাদেশ, দমন বাংলাদেশ, দমন বাংলাদেশ। আমরা কাপড় চোপড় তৈরি করতে পারি। আমরা এমন কোনো কাজ নাই যেটা আজকে হয়তো এটা মনে করছেন যে আপনাদের কাছে অসম্ভব, এটা কিন্তু
ছোট্ট একটা জিনিস, কিছুই শুরু নেই, কোনো টাকাই নাই। আজকে তখন বাংলাদেশে কত 10,000 টাকা হয়েছে ওখানে সঞ্চয়, কিন্তু আমরা দেখতেছি 20,000 কোটি 50,000 কোটি টাকার স্বপ্ন একদিন হবে। সমস্ত বাংলাদেশকে দিয়ে এই আওতায় নিয়ে আসি এবং আপনাদের এখানে শুরু করতে হবে। আস্থা সৃষ্টি করতে পারিনি আমরা। আমি যদি আস্থা সৃষ্টি করতে পারতাম, আমার উপর যদি আপনাদের আস্থা হইতো, সৃষ্টি হইতো, দমন বাংলাদেশের উপর আস্থা সৃষ্টি হইতো, কিন্তু তাহলে সঞ্চয় কিন্তু আসা শুরু করতো। আর এখন হয়নি, সময় তো হয়নি, হতাশ হওয়ার কিছু নেই, কেবল 2 মাস হয়েছে এবং আসবে ইনশাল্লাহ। আমি 120 জনের মধ্যে যদি এখানে 50 জন যদি দিয়ে 1000 করে 50,000 হয়, আমি সেখানে বললাম 40,000, 40,000 না হলে 30,000 যদি হয়, তাও আমাদের কিন্তু একটা বিরাট একটা অ্যামাউন্ট আসবে। এবং একবার যদি আমরা ব্যবসা শুরু করতে পারি, যদি আমাদের ওখানে প্রফিট আসে, দমন বাংলাদেশকে কিন্তু আরো অনুদান নেওয়া লাগবে না। আবার আমাদের যে সদস্য, ইনশাআল্লাহ আমি মনে করতেছি আল্লাহ তাদেরকে, যেহেতু আমরা ন্যায়ের পথে আছি, সুদ ঘুষের মধ্যে নাই, অন্যায়ের মধ্যে নাই, অবৈধ ইনকামের মধ্যে নাই, মিথ্যার মধ্যে নাই, ছলচাতুরি প্রবঞ্চনার মধ্যে নাই, সুতরাং আমরা অবশ্যই সফলতা অর্জন করবো। আল্লাহ আমাদের বরকত দেবে, রহমত করবে, এটুকু আমাদের বিশ্বাস আছে। সুতরাং আমরা যদি আপনারা আসেন, তাহলে আমরা কিন্তু আগাতে অবশ্যই পারবো। সেজন্য আমরা এখন আস্থার সৃষ্টি এখনো আমরা করতে পারিনি। আমরা বলতেছি যে আপনারা দেন, কিন্তু এখনো কিন্তু অনেক সদস্য আছে দেবে, আবার অনেক সদস্য কিন্তু দেখি কি হয় এরকম বিবেচনা করবে। সেজন্য আমরা কিন্তু অত আশাও করি না। আবার যদি আমরা যে 4-5 জন দিচ্ছি বা আরো আমরা কিছু দেবে, সেগুলো আমরা চাবো যে দিলে আমরা দেখবো যে একটা এমন 10,000 করে যদি মাসে আসে, তাও তো আমাদের অনেক ভালো, তাই না? সেটাও আমরা ভালো। তা এই জিনিসগুলো আমরা কিন্তু আস্থা যদি সৃষ্টি করতে পারি, আর দমন বাংলাদেশের যদি সদস্যদের যদি আমি আস্থা সৃষ্টি করতে পারি, আমরা যদি সুন্দর ব্যবস্থাপনা মাধ্যমে, অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে যদি আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি, তাহলে দেখে যে আগামী 10 বছর পরেই বাংলাদেশ, দমন বাংলাদেশ একটা বিরাট একটা ব্র্যান্ড হয়ে গেছে। মানুষ দমন বাংলাদেশকে খুঁজবে এবং এখানে সদস্য হওয়ার জন্যই অনেক মানুষ আসবে। আমরা কি সবাইকে সদস্য নেব? দমন বাংলাদেশের সদস্য, তাকে যত খারাপ হোক, সে হলো যে কোনো জাত পাত, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মতের মানুষ কিন্তু এখানে ভালো মন্দ সবাই এখানে সদস্য হতে পারবে। কিন্তু তাকে সদস্য একটা শপথ নিয়ে আসতে হবে যে আমি আর দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না, আমি অন্যায়ের সাথে সম্পৃক্ত হব না, আমি মানুষের হক আদায় করার জন্য আমি এখানে আসতেছি, আমি ভোগের জন্য নয়, ত্যাগের জন্য আসতেছি, দেওয়ার জন্য আসতেছি, নেওয়ার জন্য আসতেছি না। আমি মিথ্যা সম্পূর্ণভাবে দুর্নীতি, অনৈতিক আচরণ, সব দুর্নীতি খালি টাকা মারা নয়, সব কিছুই কিন্তু অনেক কিছু আছে দুর্নীতি, যেটাই নীতির বিরুদ্ধে ওইটাই দুর্নীতি। একটা মাস্টার ক্লাস নেয় না, এটাও দুর্নীতি। একটা মানুষ মাস্টার হলো যে অনুদানের টাকা পাইছে, এই স্কুলে ধরেন অনুদানের পাইছে 2 লাখ টাকা পাইছে, 2 লাখ টাকার মধ্যে আমি 1 লাখ টাকা সরাই আর 1 লাখ টাকা কি ধাবা চাপা দিয়ে কাজ করি, কমিটি মাস্টার সবাই নিল, হ্যাঁ, এই এখন সুপার, তারপরে সভাপতি, এরা ভাগ করে নিল। তাহলে নেওয়ার পরে প্রধান শিক্ষক, অধ্যক্ষ এরা নিয়ে, এখন এই অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপাররা কি মানুষকে টাকা দিয়ে কি হয়, ওই যে সরকারকে টাকা দিয়ে এখানে চাকরিটা প্রধান শিক্ষক হয়, এ হয়। কারণ কি? টাকা দেয় কারণ কেউ, সে এখন টাকা মারার চিন্তা ভাবনা করতেছে, সব কিছু মারে ওইটা সে উড়ায়। এগুলো সব বই দুদকে যাবে, কোনো ইয়া নাই, কোন মানে যতই করুক এখানে পৃথিবীতে, যতই সুখ করুক, যতই আনন্দ ফুটিতে থাক, ওরা দুদক ছাড়া কিন্তু উপায় নেই। অবৈধ ইনকাম করবার পর মানে এই যে সরকারি টাকা খাইলো, সরকারি টাকা খাওয়া মানে কি ভাই? এটা কি আপনার আমার টাকা খাইলে আমি মাপ দিয়ে শেষ, কিন্তু এই সরকারের টাকা খাইলে এই 18 কোটি জনগণের কাছ থেকে মাপ নিতে হবে, পারবে? হ্যাঁ, 18 কোটি মানুষ দিবে না। সুতরাং এগুলোকে আমরা, তাদেরকে দায়িত্ব না, আমাদের বাঁচানোর দায়িত্ব কি আমাদের না? তাদেরকে দায়িত্ব, এই জন্য নিজেকে বদলাতে হবে এবং তাদেরকে নিয়েই বাঁচতে হবে, তাই না? সেজন্য আমি বলি যে আমাদের প্রতি যদি আস্থা সৃষ্টি হয়, একটা ব্র্যান্ডিং যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু স্বাবলম্বী হব এবং আপনাদের আমি আগায় আসার জন্য অনুরোধ করতেছি। আর একটা হলো, এই জন্য আমি সঞ্চয় দেওয়ার জন্য বলতেছি, সঞ্চয় না দিলে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারবো না, আমরা শুরু করতে পারবো না। তবে পারবো, কষ্ট হবে। যেমন আমি যদি 5,000, 10,000 বা যেভাবে হোক আমি তো দেবই, যেখানে আমি এটা আমার যে শপথ যে আমি 2,000 পারি, 1,000 পারি, যে মাসে পারি দেবো।
এইভাবে দিতে দিতে রাঙ্গা উনি হচ্ছে সাহেব ওই 1000 টাকা করে দেবে, এই আলামিন এখানে যদি ইচ্ছা পূরণ করে দেয় 1 লাখ করে প্রতি মাসে দিতে পারে, তাহলে এই যে মোতালিব ও 10,000 করে দিতে পারে, শামীম এগুলা। এখানে কিন্তু মানে লোভের আশায় যাওয়া যাবে না, ত্যাগের আশায় যেতে হবে, ভোগের আশায় যাওয়া যাবে না। তাহলে দেখেন তো আমরা আস্থা মানুষের সৃষ্টি করতে পারবো। এবং এখানে নেতৃত্ব কে আসবে, এখানে নেতৃত্বে এই যে দমন বাংলাদেশের নেতৃত্বে কে আসবে, যেমন আমি আসছি, এখন আমি করছি এই সংগঠনটা, আমি কি চিরদিন বাঁচিয়ে রাখবো? কিন্তু সবচেয়ে প্রথম হবে তাকে সে মিথ্যাবাদী হতে পারবে না, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, তারপরে হলো মানে তারপরে হলো যে অনৈতিক আচরণ করতে পারবে না, বাবা মার সাথে সন্তান আদির সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, আত্মীয় স্বজনের হক মারি খাইতে পারবে না, প্রতিবেশী জনগণের হক মেরে খেতে পারবে না, এবং নীতি নৈতিকতার সাথে চলাফেরা করবে। সেই সমাজের একটা খুব ভালো মানুষ, তার প্রতি সবার আস্থা আছে, তার কথায় মানুষ চলে, এই ধরনের মানুষ এখানকার নেতৃত্বে আসবে। এবং শিক্ষিত হতে হবে, যে বেশি শিক্ষিত হবে এবং এই আচরণগুলো থাকবে সে এখানে চলে আসবে। আর যে একটু কম শিক্ষিত সে তারপরে, কিন্তু সদস্য সবাই সদাই সদাই, এবং প্রতিটা সদস্য একজন এখানকার প্রেসিডেন্টের সমান, মানে এখানকার যে সভাপতি প্রতিষ্ঠাতা, এখানে যে কোনো পদেই থাক সবাই কিন্তু সমান মর্যাদার অধিকারী রাখে। আমি আপনার সাথে, আমি যদি আপনার সাথে মিশতে না পারি, আপনার সাথে আমি যদি মিলতে না পারি, আপনাকে আমি যদি সম্মান দেখাতে না পারি, তাহলে আমি কিসের মুসলমান, কিসের আমি এই প্রতিষ্ঠানের সভাপতি? আমি আপনাদের সাথে সবার সাথে মিশে আমরা থাকবো, তাহলেই আমরা এই প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবো, নাহলে এই প্রতিষ্ঠানের নেতৃত্বে আসতে পারবো। কিন্তু ঘুষখোর, সুদখোর এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে কোনো দলের থেকে এখানে আসতে পারবে, কিন্তু ধরেন এই একটা দলের, রাজনৈতিক দলের একটা বড় পোস্টে আছে, উনি এখানে বড় পোস্ট হোল্ড করতে পারবেন, ধরেন সভাপতি এখানে আসবে। কিন্তু যদি আমরা ওই রকম পোস্ট, সে খুব নিয়ম নীতিবাদে, মানে সে দুর্নীতির সাথে সম্পৃক্ত না, অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত না, তখন আসবে। কিন্তু সে কখনোই ওই দলের মতাদর্শ এখানে ঢুকাতে পারবে না, এখানে আমরা তাকে গ্রহণ করবো না। সেই দলের মতাদর্শ, সে ওই দলের এখানে যখন আসবে ওই দলের মতাদর্শ ত্যাগ করে এখানে আসতে হবে, দমন বাংলাদেশের নীতি নৈতিকতা ধারণ করতে হবে, এইটা ধারণ করে তার দলে পুশ করবে, তার দলে পুশ করবে, মানে সে ওই দলে, আমি যে কোনো দল, অনেক দল আছে তো, দলের নাম বলি না, সেই দলের মধ্যে এই নীতি নৈতিকতা, দমন বাংলাদেশের নীতি নৈতিকতা পুশ করবে ওখানে। তাহলে আমরা তাদেরকে নেব, আমরা অবশ্যই দলমত নির্বিশেষে সকল মানুষকে, ভালো মন্দ সকল মানুষকে নেব। আমরা চোর ডাকাতকেও নেব, আমরা সুদখোরকেও নেব, সুদ দাতাকেও নেব, কিন্তু নেওয়ার পরে আর সেটা ওরা করতে পারবে না, যতটুকু আছে ওটুকু বাদ দিয়ে তাকে আবার শুরু করতে হবে। যদি দমন বাংলাদেশে ঢুকার পরে কেউ যদি সুদ খায়, মহাজনী সুদ, সে বাতিল, সে চলে যাবে। কোনোভাবে যদি প্রমাণিত হয় যে সে সুদের উপর টাকা নিছে, সে শেষ। সে যদি ভাই বোনের হক আদায় করে না করে, ভাই বোন 10 বিঘা সম্পত্তি আছে, বাপ মরে গেল, 2 ভাই আছে, বড় ভাই 5 বিঘা পায়, ছোট ভাই 5 বিঘা পাবে, কিন্তু ছোট ভাই গেলে যে 2 ভাই কি বুঝে, তুই 2 বিঘা নে, 8 বিঘা নে, বা তুই 6 বিঘা মুখ দে, 4 বিঘা নে। সে যে আমরা টের পাই ঠকাইতে, ওই ভাই যদি অভিযোগ করে, সাথে সাথে সে বাতিল হয়ে যাবে। আর একটা হলো যে একটা মানুষ যখন ঘুষ দিয়ে চাকরি নেয়, সে সারা জীবনের জন্য তার ইনকাম কিন্তু অবৈধ হয়ে গেল। সুতরাং এটাও একটা বড় অপরাধ, বড় দুর্নীতি। সুতরাং এই দুর্নীতি যাতে না করতে পারে, সেই জন্য যে ঘুষ দিয়ে চাকরি দেবে তাকেও কিন্তু আমরা এখানে রাখবো না, সে সাথে সাথে বাতিল। সুতরাং এই 3টা অপরাধ করলে আপাতত আমরা একদম সাথে সাথে বাতিল। তাহলে গেল এইটা, আমরা ব্র্যান্ডিং করবো, ইনশাল্লাহ ব্যবসা করবো, সকল ধরনের ব্যবসা আমরা একদিন দাঁড়া করবো, হাসপাতাল করবো, এখানে সমস্ত পৃথিবীর মানুষ এখানে চিকিৎসা করবে, এই ধরনের আমাদের একটা উচ্চাকাঙ্ক্ষা। ওই যে আবুল কালাম আজাদ ছিল নাকি, ইপিজা আবুল কালাম আজাদ, না আবুল কালাম আজাদ, উনি বলছে স্বপ্ন যদি দেখেন তাহলে বড় স্বপ্ন দেখতে হবে। আমার স্বপ্ন কিন্তু অনেক বড়। এখন কতটুকু বাস্তবায়ন আমি জীবিত অবস্থায় করবো এবং ভবিষ্যতে আমরা কতটুকু করতে পারবো, এটা আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। কিন্তু আমরা সত্যের উপর আছি, ন্যায়ের উপর আছি, বৈধ ইনকাম আমাদের, সত্য কথা আমাদের, মিথ্যার বিরুদ্ধে আমাদের লড়াই, অসত্যের বিরুদ্ধে আমাদের লড়াই, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই। তাহলে আমরা কেন, আল্লাহ আমাদের রহমত বরকত করবে না? অবশ্যই করবে, আশা আছে।
এবং আল্লাহ ইনশাল্লাহ আমরা এটা সফল হবো। এখন হলো এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি, আপনারা যদি মনে করেন তাহলে আমাদের সাথে আসবে। এখন হলো আমি আরেকটু বলি, আমাদের কিছু ব্যস্ততার কথা বলছি, এখন চ্যালেঞ্জ আছে, একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ আছে